শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। সততা, দক্ষতা ও যুগান্তকারী পদক্ষেপে অল্প সময়ে হয়ে উঠেছিলেন দেশের প্রাণপুরুষ। রাশিয়া থেকে চাকরিচ্যুত হয়ে ফিরলেন ৩৫ জন বাংলাদেশি কর্মী। সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। এবং মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই ভিসা ও মোবাইল অ্যাপ চালু। হাইকমিশনের সঙ্গে মালের ইমিগ্রেশন কর্তৃপক্ষের এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত। স্বাগত প্রবাসের সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। মালদ্বীপে বসবাস ও কর্মরত বাংলাদেশি প্রবাসীদের অধিকার, মর্যাদা এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে দেশটিতে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষের এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রবাসীদের সুরক্ষা ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে মালদ্বীপ ইমিগ্রেশন কার্যালয়ে ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেলের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ জানুয়ারি মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। নিকট ভবিষ্যতে ২৪ ঘন্টার মধ্যে ভিসা ইস্যু করার পরিকল্পনাও রয়েছে দেশটির। উৎসব মুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কানাডার সাসকাচুয়ানে কসমোস সিভিক সেন্টারে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। তুষারাবৃত কানাডার কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা আনন্দ উৎসবে মেতেছিল অন্যরকম এক মিলন মেলায়। বিস্তারিত কানাডা প্রতিনিধি লাইলা নুসরাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে। বাংলার মাঠ প্রান্তরে এখন পিঠা উৎসবের আমেজ। নতুন ধানে ঘরে পিলাপুঠির উৎসব, আর এই উৎসবের সঙ্গে তাল মিলিয়ে কর্মময় জীবনের মাঝে প্রবাসী বাঙালিরাও মেতে উঠেছেন শীতকালীন পিঠা উৎসবে। নতুন প্রজন্মের কাছে বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য। আমি খুবই আনন্দিত, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, সবার প্রতি কৃতজ্ঞতা। রঙিন আর বর্ণিল সাজে সজ্জিত হয়ে প্রবাসী বাঙালি গৃহিণীরা পরিবেশন করে চিতই পিঠা, পাটিসাপটা, পুলি, গুড়া পিঠা, গোলাপ পিঠা, পাকন পিঠা, ভাপা পিঠা সহ অন্যান্য পিঠা। যারা আমাদের আজকে পৌষ মেলায় এসেছেন, আপনারা জানেন যে প্রথমবারের মতো আমরা সাসকাচুয়ানে এই আয়োজন করলাম। সো আমাদের দারুণ একটা আয়োজন চলছে। Enjoy your food, clothing and program. Thank you. এছাড়া বাঙালিয়ানা সাজে সজ্জিত কানাডার সাঙ্কাটুর শহরে কসমোস সিভিক সেন্টারে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলে শিশু, কিশোর ও বড়দের কবিতা আবৃত্তি, নাচ, ফ্যাশন শো ও সঙ্গীতায়োজন। নারী, পুরুষ, শিশু, কিশোরদের পদচারণায় মুখরিত পুরো সেন্টার মুহূর্তে পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার সিলেট ফ্লাইট চালু রাখা এবং ওসমানী বিমানবন্দর থেকে বিদেশি ফ্লাইট পরিচালনার দাবিতে লন্ডনে স্মারকলিপি দেওয়া হয়েছে। ক্যাম্পেইন কমিউনিটি ইউকে ফর ফুললি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পক্ষ থেকে স্মারকলিপি হস্তান্তর করেন আহ্বায়ক KM আবু তাহের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহ মুনিম, সদস্য সচিব M.A. রব ও সদস্য সাংবাদিক খালেদ মাসুদ রনি। স্মারকলিপি গ্রহণ করেন হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ডক্টর M. নজরুল ইসলাম। এছাড়া বিমান বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিনের কাছেও একই দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা শিশুদের ভবিষ্যৎ গড়ার শক্তিশালী মাধ্যম হলেও এর অপব্যবহার তৈরি করতে পারে আবেগীয় দূরত্ব। এই বিষয়টিকে সামনে রেখে কানাডায় শিশুদের জন্য আয়োজন করা হয় AI ও আবেগীয় বুদ্ধিমত্তা বিষয়ক এক ব্যতিক্রমী কর্মশালা। কানাডা থেকে লাইলা নুসরাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ক্যালগারির পাবলিক লাইব্রেরির ফিশ ক্রিক শাখায় ক্রিয়েটিভ থিঙ্কিং স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হয় শিশুদের জন্য ইন্টারেক্টিভ এই কর্মশালা। নিউরো ক্রিয়েটর AI পাওয়ার্ড ইমোশনাল ইন্টেলিজেন্স ওয়ার্কশপ ফর চিলড্রেন শিরোনামে কর্মশালায় 6 থেকে 14 বছর বয়সী শিশু কিশোররা অংশ নেয়। কর্মশালায় শিল্পকলা ও রঙের মাধ্যমে আবেগ প্রকাশের কৌশল শেখানো হয়। পাশাপাশি AI ও স্মার্টফোন ব্যবহারে অতিরিক্ত নির্ভরতার ঝুঁকির দিকগুলো তুলে ধরা হয়। এই কর্মশালায় প্রযুক্তি ও আবেগ দুটোকেই ইতিবাচকভাবে ব্যবহারের বার্তা দেওয়া হয়। কর্মশালাটি পরিচালনা করেন কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ সাকিবুল্লাহ সৌরভ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের দেখভালের জন্য
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আরেকটি বিভাগ খুলবে বিএনপি। জুলাই শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মত বিনিময় সভায় কথা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান বলেন, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ব্যর্থ হলে শোক সমাবেশ আর শোক গাঁথা চলতে থাকবে। আমি কি নিয়ে বাঁচবো? যাদের সাহসে কেঁপেছিল ২৪শে জুলাই আন্দোলনের রাজপথ, তাদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সাথে রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভুক্তভোগী কয়েকজনের সাথে একান্তে কথা বলেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের, 2024 সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। 2024 সালকে যদি সুসংহত করতে হয়, তাহলে দেশের সকল নারী, পুরুষ তথা প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন। স্বজনহারাদের কাতারে নিজেকে সামিল করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে দুইভাবে জুলাই আহতদের ক্ষতিপূরণ দেবে বিএনপি। দুইভাবে আমরা গণ অভ্যুত্থানে আহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করতে পারি। এক, রাষ্ট্রীয় উদ্যোগে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা। দুই, প্রত্যেকটি মানুষের রাজনৈতিক এবং তার যোগ্যতা অনুযায়ী তার অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। বিএনপি দেশ পরিচালনার সময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিল জানিয়ে তারেক রহমান বলেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে সেই মন্ত্রণালয়ের আওতায় জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় একটি আলাদা বিভাগ গঠন করা হবে। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোক গাথা চলতে থাকবে। সুতরাং আর শোক গাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আলাদা মত থাকলেও একসঙ্গে আলাপ আলোচনা করা, কথা বলাই গণতন্ত্রের অংশ, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ঢাকায় জাতি গঠনে নারী, নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। জিয়া পরিবারের রাজনীতির নতুন প্রজন্মের এই আইকন মনে করেন, মেয়েদের আত্মবিশ্বাস তাদের ক্ষমতায়নে সবথেকে বেশি অবদান রাখে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর আগে বিএনপির অনুষ্ঠানে যোগ দিল রোববার ঢাকায় প্রথম কোনো অনুষ্ঠানে কথা বলেছেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রোববার জাতি গঠনে নারী, নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক এই আলোচনা সভার শুরুতে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি জানান, দেশের মাটিতে এটি তার প্রথম বক্তব্য। বাংলাদেশের পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি, নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। দেশের নারীদের উন্নয়নে দাদা জিয়াউর রহমান ও দাদি বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন ব্যারিস্টার জাইমা রহমান। বলেন, আলাদা মতের হলেও একসঙ্গে আলাপ করা, কথা বলা গণতন্ত্রের অংশ। My grandfather, President Zia Rahman, understood that development was incomplete if women were excluded. He saw women as capable contributors at home, at work, and in public life. And that belief carried into the choices he made as a leader. That foundation was carried forward by my grandmother, Begum Khaleda Zia, who understood the transformative power of education that gave women voice, choice, and confidence. প্রশ্নোত্তর পর্বে জলবায়ু পরিবর্তনে নারীদের যুক্ত করার কথাও জানান তিনি। বহু বছর ধরে, বহু যুগ ধরে ওনারা
করে এসেছেন কাজ এই ক্লাইমেট চেঞ্জের দিক দিয়ে কিভাবে অ্যাডাপ্টেবল হতে। ইনক্লুশন আরো প্রয়োজন, কারণ যদি ইনক্লুশন না থাকে ইন লিডারশিপ পজিশনস, মিড লেভেল, জুনিয়র সবগুলো পজিশনে, তাহলে আমরা ওনাদের দৃষ্টিটা পাবো না। নারী হোক না হলে আদিবাসী হোক, যে কোনো ধর্মেরই হোক, আমাদের এই রিপ্রেজেন্টেশনটা প্রয়োজন। লিঙ্গ বৈষম্য দূর করতে পারলে নারীরা জিডিপিতে বাংলাদেশ খুব সহজে অবদান রাখতে পারে বলেও জানান ব্যারিস্টার জাইমা রহমান। কারণ যদি ইনক্লুশন না থাকে ইন লিডারশিপ পজিশনস। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। একটি দলের প্রধানের নিরাপত্তা ও প্রোটোকলে সরকারের বাড়াবাড়ি লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার রাতে প্রধান উপদেষ্টার সাথে জামায়াত আমিরের বৈঠক শেষে এই কথা বলেন তিনি। নির্বাচন কমিশন মনোনয়ন বাছাইয়ে পক্ষপাত করছে বলেও অভিযোগ করেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। আর গ্রহণযোগ্যতায় ভাটা পড়ায় বিএনপি ছাত্র সংসদ নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেন ডাক্তার তাহের। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ছাড়াও নির্বাচন নিয়ে বেশ কিছু দাবি তুলে ধরে জামায়াত। বৈঠক শেষে দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওনারা আমাদের আশ্বস্ত করেছেন প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপিত হবে। আমরা বলেছি শুধু আর্মি নয়, পুলিশ, র্যাব, আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার দেওয়া ঠিক হবে না। একটি দলের প্রধানের নিরাপত্তা ও প্রোটোকল নিয়ে সরকার বাড়াবাড়ি করছে অভিযোগ করে তিনি বলেন, মনোনয়ন বাছাইও পক্ষপাত করেছে ইসি। কাউকে অধিকতর সিকিউরিটি কিংবা অধিকতর প্রোটোকল দিলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটি অন্যতম প্রধান দল হিসেবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমিরকে, প্রধানকে সম আচরণ দিতে হবে। যদি এটা ব্যর্থ হয় তাহলে জাতি পক্ষপাতমূলক অপরাধের দোষে এই ইলেকশন কমিশনকে দোষী হিসাবে সাব্যস্ত করবে এবং লেভেল প্লেইং ফিল্ড এখানে বিনষ্ট হবে। গ্রহণযোগ্যতায় ভাটা পড়ায় বিএনপি ছাত্র সংসদ নির্বাচন বন্ধের পায়তারা করেছে বলেও অভিযোগ করেন তিনি। জানান, ইসলামী আন্দোলনের আমিরের সম্মানে উনার নির্বাচনী আসনে প্রার্থী দেবে না জামায়াত। ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। শেষ হলো মনোনয়ন ফিরে পাওয়ার 9 দিনের আপিল যুদ্ধ। আবেদনের বিপরীতে 62% প্রার্থী ফিরে পেয়েছেন মনোনয়ন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিকে পোস্টাল ব্যালটে অনিয়ম প্রতিরোধ সহ 3 দাবিতে ইসি ঘেরাও করে ছাত্রদল। পোস্টাল ব্যালটে অনিয়ম প্রতিরোধ সহ 3 দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে রোববার সকাল থেকে জড়ো হতে থাকেন ছাত্রদল নেতাকর্মীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি বিশেষ সংগঠনের দ্বারা প্রভাবিত হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একতরফা পক্ষপাতিত্বের অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন তারা। তাদের দাবি, কমিশন লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে ব্যর্থ হয়েছে। একটি বিশেষ ছাত্র সংগঠনের যাদের বিরুদ্ধে অতীতেও এই ধরনের অভিযোগ ছিল, তারা প্রতিনিয়ত সচিবালয়ের কাছ থেকে, তাদের প্রতিনিয়ত নির্বাচন এই কমিশনের কাছ থেকে, তাদের শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে, সকল জায়গায় কি কাজ তাদের, আমরা এগুলো জানতে চাই। নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাতপুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছে পোস্টাল ব্যালট নিয়ে। সামনে একটি জাতীয় নির্বাচনের দায়িত্ব রয়েছে। এমন গুরুতর দায়িত্ব থাকা অবস্থায় যদি কেউ প্রভাবের কারণে ত্বরান্বিত হয়ে যান অন্যদিকে, সেটি আমাদের কাছে একটি ভয়ঙ্কর অশনি সংকেত মনে হয়। সারা বাংলাদেশে বলা হইলো এই মুহূর্তে কোনো নির্বাচনের দরকার নেই, তো শাস্তি কি মধু আছে যে ওখানে নির্বাচন করতে হবে? বিক্ষোভের কারণে কিছুটা বিড়ম্বনা তৈরি হলেও ইসিতে শেষ হয়েছে আপিলের 9 দিনের লড়াই। 9 দিনে আপিল যুদ্ধে আবেদন পড়েছে 645টি, যার মধ্যে প্রায় 400 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, শতকরা হিসাবে যা 62%। এখন পর্যন্ত ভোটের মাঠে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 2230 জনে। ইলেকশন কমিশনে পাঠানো মনোনয়ন বাতিল করা, এটি মনে করি আমি একটি হয়রানিমূলক আচরণ
এবং তারাও গুরুত্ব সহকারে তাদের দায়িত্ব পালন করেনি। ম্যাজিস্ট্রেট বিদেশে কোনো ঘটনা ঘটলে মামলা আমলে নিতে পারে না। আমলে নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এই কথা শোনার পর নির্বাচন কমিশন বললেন যে আপনার মনোনয়ন বৈধতা আছে। বিএনপির মনোনীত প্রার্থী জনাব কাজী রফিকুল ইসলামের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে, ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো আইনি বাধা আর থাকলো না। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন 21 জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল মব তৈরি করে অনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। রোববার রাতে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশন সংবিধানের বাইরে গিয়ে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দিচ্ছে। এমন অবস্থায় নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে বলেও জানান আসিফ মাহমুদ। নির্বাচন কমিশনের সামনে 2-3 হাজার ছাত্র দলের নেতাকর্মী এক ধরনের মব সৃষ্টি করে আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে, যেদিন একেবারে আপিল শুনানির শেষ দিন, ওনারা সাস্টের ইস্যু বলতেছে, কিন্তু সাস্টের ইস্যু তো আজকে শুরু হয় না, এটা চলতেছে অনেক দিন আগে থেকে, 2-3 সপ্তাহ ধরে চলতেছে। আজকের মতো গুরুত্বপূর্ণ দিন, আপিল শুনানির শেষ দিনে তারা ওইখানে এক ধরনের মব তৈরি করে রেখেছেন, বাইরে থেকে একটা এক্সটার্নাল প্রেশার তারা তৈরি করে রেখেছেন। দর্শকের এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। ধন্যবাদ সবাইকে।